আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। জামাত শিবিরকে ব্যবহার করে যে প্রক্রিয়ায় আওয়ামী লীগকে ঠেকিয়ে দেওয়া সম্ভব। বাংলাদেশে একটা জনগোষ্ঠীর কাছে আওয়ামী লীগ একটা আতঙ্কের নাম, আর সেই আতঙ্কের কারণও রয়েছে। বিগত সময়গুলোতে আওয়ামী লীগ যেই প্রক্রিয়ায় রাজনীতি করেছে এবং 5 আগস্ট আওয়ামী লীগের পতনের পর যেই প্রক্রিয়ায় আওয়ামী লীগ নেতাকর্মীদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, আওয়ামী লীগের অনেক নেতাকর্মী যেভাবে নিহত হয়েছে 5 আগস্টের পর, এবং ধানমন্ডি 32 যেভাবে ভেঙে ফেলা হলো, এবং আওয়ামী লীগের অনেক নেতার বাড়িঘরে যেভাবে আগুন দিয়ে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হলো, ধ্বংস করা হলো, এই সবগুলো মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে প্রতিহিংসার রাজনীতির একটা বীজ বপন করে গিয়েছে এই 5 আগস্ট। অতএব আওয়ামী লীগ যদি আগামী নির্বাচনে ক্ষমতায় আসে, অথবা তার পরের নির্বাচনেও যদি ক্ষমতায় আসে, তাহলে এই সবগুলো ঘটনার প্রতিশোধ আওয়ামী লীগ এমনভাবে নেবে, সেটা হয়তো অনেকে কল্পনাও করতে পারছেন না। এছাড়াও আওয়ামী লীগ ক্ষমতায় না আসলেও যদি আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়ে যায় মানে রাজনীতিতে, তারপরেও অনেক লোকের আসলে জীবন হুমকির মুখে পড়বে। তাই একটা শ্রেণী আওয়ামী লীগকে নির্মূল করতে এবং আওয়ামী লীগকে সম্পূর্ণরূপে ঠেকিয়ে দিতে বদ্ধপরিকর, এবং তারা শেষ পর্যন্ত সেই চেষ্টাটা অবশ্যই চালিয়ে যাবে। কিন্তু যেই প্রক্রিয়ায় আওয়ামী লীগকে আসলে শেষ করে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং যেই প্রক্রিয়ায় আওয়ামী লীগকে ঠেকানোর চেষ্টা হচ্ছে, এই প্রক্রিয়ায় আওয়ামী লীগকে ঠেকানো আদৌ সম্ভব হবে না। কী কারণে এই আওয়ামী লীগকে ঠেকানো সম্ভব হবে না, প্রথমে আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, আর পরবর্তীতে আমি আলোচনা করব যে জামাত এবং শিবিরকে, আর জামাত শিবিরের আদর্শকে কাজে লাগিয়ে যেভাবে আওয়ামী লীগকে ঠেকিয়ে দেওয়া সম্ভব এবং সম্পূর্ণরূপে ঠেকিয়ে দেওয়া সম্ভব, সেই বিষয়টা নিয়ে শেষের অংশে আলোচনা করব। তাই প্রথমে আসি যে বর্তমান যেই প্রক্রিয়ায় আওয়ামী লীগকে ঠেকানোর চেষ্টা করা হচ্ছে, এই প্রক্রিয়ায় আসলে কেন আওয়ামী লীগকে ঠেকানো সম্ভব হবে না, সেটাই প্রথমে আলোচনা করছি। এখন যে প্রক্রিয়ায় আওয়ামী লীগকে ঠেকানোর চেষ্টা করা হচ্ছে, সেটা আসলে প্রথমে একটু বলে রাখি যে কোন প্রক্রিয়ায় আওয়ামী লীগকে ঠেকানোর চেষ্টা হচ্ছে। আওয়ামী লীগকে ঠেকানোর জন্য 1 নম্বরে যে প্রক্রিয়াটা অবলম্বন করা হচ্ছে, সেটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া। বাস্তবিক অর্থে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া সম্ভব নয়, আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলেই আওয়ামী লীগ কিন্তু শেষ হয়ে যাবে না। কারণ হচ্ছে আওয়ামী লীগ এই নামটার সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস জড়িয়ে রয়েছে। অতএব আপনি যদি মুক্তিযুদ্ধের ইতিহাস লিখতে যান বা মুক্তিযুদ্ধের ইতিহাস কাউকে বলতে যান, তাহলে আপনাকে আওয়ামী লীগের নামটা অবশ্যই লিখতে হবে, এবং আওয়ামী লীগের নেতৃত্বেই আসলে এই মুক্তিযুদ্ধ হয়েছে। অতএব আপনি যেরকম মুক্তিযুদ্ধকে আসলে ডিনাই করতে পারবেন না, তাই আওয়ামী লীগের এই রাজনীতি বা আওয়ামী লীগ নামটাকেও আপনি আসলে ডিনাই করতে পারবেন না। সেটাকে মেনে নিয়েই আপনাকে বাংলাদেশের রাজনীতি করতে হবে। দ্বিতীয় আরেকটা প্রক্রিয়া হচ্ছে আওয়ামী লীগকে আপনি নির্বাচন করতে দেবেন না, এবং নির্বাচনে আপনি তাদেরকে ঠেকিয়ে দেবেন। এখন প্রশ্ন হচ্ছে, এই যে শক্তি প্রয়োগ করে বা বল প্রয়োগ করে আসলে কোনো দলকে কতদিন ঠেকিয়ে রাখা যায়? কারণ আওয়ামী লীগও জামাতকে কিন্তু ঠেকিয়ে দেওয়ার জন্য বল প্রয়োগ করেছিল, কিন্তু দেখা গেল যে জামাত আরও শক্তিশালীভাবে আবির্ভূত হয়েছে। কারণ হচ্ছে আপনি যদি জোয়ারের পানিকে আসলে বাধা দেওয়ার চেষ্টা করেন, তখন সে সাময়িকভাবে যদি বাধাগ্রস্ত হয়, সে এই স্রোতটা প্রবাহিত হওয়ার জন্য সে অন্য রাস্তা বা বিকল্প রাস্তা সে বেছে নেবে। তাই আওয়ামী লীগ যখন জামাতকে আসলে বাধা দেওয়ার চেষ্টা করেছে এবং বল প্রয়োগ করেছে, তারা ভিন্ন কৌশল অবলম্বন করেছে, এবং সেই কৌশলে আওয়ামী লীগ কিন্তু চরমভাবে পরাজিত হয়েছে। যে আওয়ামী লীগকে আসলে কেউ পরাজিত করতে পারবে এবং শেখ হাসিনা জীবিত থাকা অবস্থায় আওয়ামী লীগের পতন হবে, এটা কেউ স্বপ্নেও কল্পনা করেনি। আর বাংলাদেশের মানুষ এটা মেনে নিয়েছিল যে আওয়ামী লীগ বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে গেছে, আর এটা সহজে আর ধ্বংস হবে না। কিন্তু
শেষ পর্যন্ত এই জামাত শিবিরের কারণেই আওয়ামী লীগের পতন হয়েছে এবং তাদের কৌশলে আওয়ামী লীগ ধরাশায়ী হয়েছে। অতএব আপনি যদি তাদেরকে জোরপূর্বক বা বল প্রয়োগ করে তাদেরকে নির্বাচনে আসতে না দেন বা তাদের নিবন্ধন বাতিল করে যদি তাদেরকে নির্বাচন করতে না দেন, তাহলে সেটা কতদিন ঠেকিয়ে রাখতে পারবেন? আদৌ কি সেটা খুব বেশি দিন ঠেকিয়ে রাখা সম্ভব? কিন্তু এই বল প্রয়োগ করতে গিয়ে যদি তাদের উপর যদি নির্যাতন নিপীড়নের মাত্রাটা যদি আরও বেশি হয়ে যায়, তাহলে তারা হয়তো জনগণের সিম্পিতিও পেতে পারে এবং আওয়ামী লীগ আরও শক্তিশালীভাবে ফিরেও আসতে পারে। আর যদি আওয়ামী লীগ দীর্ঘদিন পরেও ফিরে আসে এবং এই বল প্রয়োগ করতে গিয়ে যত নির্যাতন নিপীড়ন তাদের উপরে নেমে আসবে, যখন তারা ক্ষমতায় আসবে, হয়তো এই প্রতিশোধের মাত্রাটা আরও ভয়ঙ্কর হতে পারে এবং আরও ভয়াবহ হতে পারে। তাই বল প্রয়োগ করে কোনো আদর্শকে আসলে ধ্বংস করা যায় না। আদর্শকে ধ্বংস করতে গেলে তার চাইতে উত্তম আদর্শ প্রতিষ্ঠা করতে হবে এবং সেই আদর্শ দিয়ে এই আদর্শ ধ্বংস করতে হয়। অতএব এই যে নিবন্ধন বাতিল এবং জোরপূর্বক তাদেরকে বাধা দিয়ে আসলে সেটা বেশি দিন স্থায়ীভাবে বাধাগ্রস্ত করে রাখা যাবে না। এটাই হচ্ছে পৃথিবীর বাস্তবতা। আরও একটা বিশাল কারণ রয়েছে যেটা আসলে আওয়ামী লীগকে ধ্বংস করা সম্ভব নয়। যেমন আমাকে দিয়ে আমি উদাহরণটা দিই। আমি একটা সময় ছাত্রলীগের রাজনীতি করেছি। অতএব আমি বর্তমানে আওয়ামী লীগকে পছন্দ করি না এবং আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হব সেরকম কোনো নিয়ত নেই। ভবিষ্যতেও আমি আওয়ামী লীগ করব সেরকম কোনো নিয়ত আমার কল্পনাতেও নেই। কিন্তু যত কিছুই করেন আর যত কিছুই বলেন, আওয়ামী লীগের প্রতি আমার একটা সফট কর্নার থাকবে, এটা বাস্তবতা। আপনারা 5ই আগস্টের পর অনেকেই দেখেছেন যে সাবেক আওয়ামী লীগের অনেক নেতা যারা এখন আওয়ামী লীগ করে না বা শেখ হাসিনাকে পছন্দ করে না বা আওয়ামী লীগের রাজনীতির সাথেও জড়িত নয়, তারা ভিন্ন দলের রাজনীতি করে, কিন্তু এই আওয়ামী লীগ ঠেকাতে গিয়ে যে কাজগুলো হয়েছে, এই কাজগুলোর বিরোধিতা কিন্তু আওয়ামী লীগ যতটা শক্তভাবে করেছে তার সাথে বেশি শক্তভাবে করেছে কারা? সাবেক আওয়ামী লীগের অনেক নেতা যারা অন্য দল করে। মানে হচ্ছে আপনি সেই দল করেন অথবা না করেন, এই দল যারা করেছে এই দলের প্রতি তাদের একটা সফট কর্নার থাকবেই, আপনি এটাকে মুছে ফেলতে পারবেন না। এছাড়াও বাংলাদেশে একটা বিশাল জনগোষ্ঠী যারা আওয়ামী লীগকে পছন্দ করে, এখনও আওয়ামী লীগকে সমর্থন করে। এখন এই লোকগুলোকে আপনি খারাপ লোক বলতে পারেন বা তাদেরকে অবুঝ বলতে পারেন, তারা কিছু বোঝে না এটা বলতে পারেন, বা আপনি যে যে কারণগুলোর কারণে আওয়ামী লীগকে ঘৃণা করেন সেই কারণগুলো এই লোকগুলোর কাছে আসলে গুরুত্বপূর্ণ নয়। আপনি আওয়ামী লীগের যে দিকগুলো আপনি অত্যন্ত খারাপ মনে করেন, একটা শ্রেণী রয়েছে তারা এই দিকটাকে খারাপ মনে করে না। এখন কি আপনি এই লোকগুলোকে আপনি কি বাংলাদেশের নাগরিক হিসেবে আপনি মনে করতে হবে না? বা আপনি কি তাদেরকে বাংলাদেশের নাগরিক হিসেবে মনে করবেন না? বা তাদেরকে কি আপনি বাংলাদেশের নাগরিক যে অধিকারটা সেটা দিবেন না? তারা কি ভোট দেওয়ার অধিকার রাখবে না? বা তাদের কি ভোট দেওয়ার অধিকার নেই? তাহলে আওয়ামী লীগ বিগত সময়ে যে কাজটা করেছে আপনিও যদি সেই কাজটাই করেন, তাহলে পার্থক্যটা কোথায় থাকলো? মূল কথা হচ্ছে যে আপনি কোনো আদর্শকে আপনি বল প্রয়োগ করে আপনি ধ্বংস করতে পারবেন না। আপনাকে পাল্টা আরেকটা ভালো আদর্শ মানুষের সামনে আপনাকে উপস্থাপন করতে হবে। আর সেটা যদি আপনি উপস্থাপন করতে পারেন, তাহলে আপনি এই খারাপ আদর্শটাকে আপনি ধ্বংস করতে পারবেন। এটাই হচ্ছে মূল বাস্তবতা। অতএব যেই প্রক্রিয়ায় আপনারা আওয়ামী লীগকে ধ্বংস করতে চাইছেন বা আওয়ামী লীগকে ঠেকিয়ে দিতে চাইছেন, এই প্রক্রিয়ায় আওয়ামী লীগকে ঠেকিয়ে দেওয়া সম্ভব নয়। এছাড়াও আওয়ামী লীগকে ঠেকিয়ে দিতে বিকল্প ভালো যে আদর্শ, সেই আদর্শটা আপনি কিভাবে প্রতিষ্ঠিত করবেন? বাস্তব সত্য হচ্ছে মানুষ একবার আওয়ামী লীগকে ভোট দিয়েছে, আবার বিএনপিকে ভোট দিয়েছে। এখন এই আওয়ামী লীগকে যদি ঠেকাতে হয়, তাহলে যেই কারণে আওয়ামী লীগের প্রতি মানুষ বিরক্ত, আর আওয়ামী লীগ যে জিনিসগুলো মানুষকে দিতে ব্যর্থ হয়েছে, আপনাকে সেই জিনিসগুলো দিয়ে দেখাতে হবে যে এই আদর্শটা হচ্ছে বেটার আদর্শ। অতএব তোমরা আওয়ামী লীগ ছেড়ে এই আদর্শের প্রতি আকৃষ্ট হও। সেরকম আদর্শ কি আসলে বিএনপি দিতে পারবে? বর্তমান বিএনপির যে আদর্শ,
এই আদর্শ দিয়ে আওয়ামী লীগের আদর্শকে ধ্বংস করা সম্ভব নয় বা ঠেকিয়ে দেওয়া সম্ভব নয়। এর কারণ হচ্ছে বর্তমান যে বিএনপি, এই বিএনপি কিন্তু জিয়াউর রহমানের বিএনপি নয়। কেন বললাম? বাংলাদেশে সবচাইতে জনপ্রিয় ব্যক্তি ছিল এবং রাজনৈতিক নেতা ছিল শেখ মুজিবুর রহমান 1971 সালের আগে, মানে স্বাধীনতা যুদ্ধের আগে। স্বাধীনতা যুদ্ধের পরেও বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় নেতাও ছিল এই শেখ মুজিবুর রহমানে। হয়তো জনপ্রিয়তা অনেকটাই কমেছিল, কিন্তু জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসে এবং সেনাবাহিনীর ছত্রছায়ায় যখন বিএনপি নামক দলটা তৈরি করে, এবং জিয়াউর রহমান বাংলাদেশের মানুষকে আসলে যেই একটা আদর্শ শিক্ষা দিয়ে গেছেন বা যেই রাষ্ট্র পরিচালনা দেখিয়ে দিয়ে গেছেন এবং যে আদর্শ প্রতিষ্ঠা করে গিয়েছেন, আর সেই আদর্শের কারণে 1991 সালে যখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রথম নির্বাচন হয় এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দিয়ে যখন নির্বাচন হয়, সেই নির্বাচনে সেই বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগকে বাদ দিয়ে মানুষ বিএনপিকে ক্ষমতায় এনেছিল। তার মানে সবচাইতে জনপ্রিয় ব্যক্তি, যে মানুষগুলো আওয়ামী লীগকে পছন্দ করত বা আওয়ামী লীগের আদর্শ পছন্দ করত, ভিন্ন এক আদর্শ উপস্থাপন করে জিয়াউর রহমান এই বিএনপির প্রতি মানুষকে আকৃষ্ট করতে পেরেছেন। যদিও সেই দলটা কিংস পার্টি ছিল, মানে তৃণমূল থেকে গড়ে ওঠা কোনো দল ছিল না। কিন্তু বর্তমান যে বিএনপি, এই বিএনপি আসলে কি জিয়াউর রহমানের বিএনপি আছে? খালেদা জিয়ার বিএনপি কি আছে? অথবা খালেদা জিয়ার আদর্শে বা খালেদা জিয়ার শাসনামলে যে শাসনটা মানুষ দেখেছে, ওই শাসন প্রক্রিয়া দিয়েও আওয়ামী লীগের আদর্শকে সম্পূর্ণরূপে ধ্বংস করা সম্ভব নয়। কারণ যাদের বয়স হয়তো 30 থেকে 35, তারা বিএনপির আমলটা ভালোভাবে মনে নেই বা বিএনপি সম্পর্কে আপনাদের ধারণা কম থাকবে। কিন্তু আমরা কিন্তু বিএনপির আমলটা যথেষ্টভাবে ভালোভাবে দেখেছি। এখন বিএনপি কি শিখতে পারবে সেটা আমাদের ভালোই জানা আছে। আর বিএনপি কি কি করতে পারে 5 আগস্টের পর আমরা সেটা দেখেও ফেলেছি, হয়তো অনেকে দেখেছেন। সেটা কিন্তু নমুনা। আর ক্ষমতায় যাওয়ার পর কি করবে সেটা আল্লাহ ভালো জানে। যদিও আমি বিশ্বাস রাখতে চাই যে তারেক রহমান যেই বক্তব্যগুলো দিচ্ছেন, যদি সত্যিকার অর্থে তিনি এগুলো বাস্তবায়ন করেন, হয়তো ভিন্ন কিছু হতে পারে। কিন্তু আমি বিএনপির উপর আস্থাশীল নই। এখন বর্তমানে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দিলেন না, বা তাদেরকে নিষিদ্ধ করে দিলেন, অথবা তাদের নিবন্ধন বাতিল করে দিলেন, এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বা আওয়ামী লীগ নেতাদেরকে স্বাচ্ছন্দ্যে রাজনীতি করতে দিলেন না, বা আওয়ামী লীগ নামে তাদেরকে রাজনীতিও করতে দিলেন না। এবং বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দিল এবং বিএনপি ক্ষমতায় গেল। এখন বিএনপি ক্ষমতায় যাওয়ার পর আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে যেই জনপ্রিয়তা নিয়ে বিএনপি ক্ষমতায় যাবে, হয়তো সেই জনপ্রিয়তাটা বিএনপি 2 বছরও টিকিয়ে রাখতে পারবে না। তখন মানুষ আবার বিকল্পভাবে বা বিকল্প চিন্তায় তখন আবার কিন্তু আওয়ামী লীগকে বেছে নেওয়ার চেষ্টা করবে। এখন বলতে পারেন সেই নির্বাচনেও আওয়ামী লীগকে আসলে নিবন্ধন দেওয়া হবে না, বা আওয়ামী লীগ নামে তারা নির্বাচন করতে দেওয়া হবে না। আচ্ছা, আওয়ামী লীগকে আপনারা এরপরে নির্বাচনে আওয়ামী লীগ নামে নির্বাচন করতে দিলেন না। তারা ভিন্ন দলে, ভিন্ন ব্যানারে বা ভিন্ন প্রতীকে তারা নির্বাচন করলো, এবং নির্বাচনে তারা গিয়ে ক্ষমতায় গিয়ে আবার তারা তাদের সেই নিবন্ধন ফিরিয়ে নিল এবং আওয়ামী লীগ নামে আবার রাজনীতি করা শুরু করলো। তাহলে বিকল্প কি থাকবে? আওয়ামী লীগ সেই পুরনো রাজনীতি করবে বা পুরনো রাজনীতি করা শুরু করবে, এবং আওয়ামী লীগকে বাধা দিতে গিয়ে যেই অন্যায়গুলো আওয়ামী লীগের সাথে করা হবে, বা আওয়ামী লীগ যেই প্রক্রিয়াগুলো অবলম্বন করে তারা শেষ পর্যন্ত যদি টিকে, তখন তারা কতটা প্রতিশোধ পরায়ণ হতে পারে একবার চিন্তা করেন তো। তার মানে কি হলো? তার মানে হলো যেই প্রক্রিয়ায় আসলে আওয়ামী লীগকে আপনি ধ্বংস করে দিতে চাইছেন, সেই প্রক্রিয়ায় আওয়ামী লীগকে ধ্বংস করে দেওয়া আদৌ সম্ভব নয়। ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, তাই এ নিয়ে আর বিস্তারিত বললাম না। যদি এ নিয়ে আরও বিস্তারিত জানতে চান, কমেন্টস করতে পারেন। এবার আসি
যে কিভাবে এই প্রক্রিয়াকে বাদ দিয়ে জামাত শিবিরকে ব্যবহার করে আওয়ামী লীগকে ঠেকিয়ে দেওয়া সম্ভব। এবার সেটা বিশ্লেষণ করার চেষ্টা করি। বাংলাদেশে যে ইসলামিক দলগুলো রয়েছে, এই দলগুলোর মধ্যে সবচাইতে বড় দল হচ্ছে জামাত, তারপর চরমনাই, আর তারপর আপনি যদি হিসাব করেন আল্লামা মামুনুল হকের দল খেলাফত মজলিস। আর যেটা মনে হচ্ছে যে আগামী নির্বাচনে এই তিনটা দল ঐক্যবদ্ধভাবে নির্বাচন করতে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ইসলামিক দলগুলো এই বিগত সময়গুলোতে আসলে তারা খুব একটা ভোটের মাঠে সফলতা দেখাতে পারেনি, কিন্তু বর্তমান সময়ে একটা সিচুয়েশন তৈরি হয়েছে এবং মানুষের মুখে মুখে আমরা যেটা শুনতেছি, এতে বোঝা যাচ্ছে যে এই ইসলামিক দলগুলো এখন বা আগামী নির্বাচনে ভালো কিছু করতে পারে। যদি সত্যিকার অর্থে মানুষ যেভাবে আগ্রহ দেখাচ্ছে ইসলামিক দলগুলোর প্রতি, সেটা যদি শেষ পর্যন্ত ভোটের মাঠেও যদি তারা সেই প্রতিফলনটা ঘটায়, মানে তারা যদি যেভাবে বলছে সেভাবে যদি ভোট দেয়, তাহলে কিন্তু ইসলামিক দলগুলো ভালো কিছু করতে পারবে। আমি এই কথাটা কেন বললাম, কারণ বাংলাদেশে দেলাওয়ার হোসেন সাঈদী সাহেব বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ব্যক্তি, এবং যারা অতীতে দেলাওয়ার হোসেন সাঈদী সাহেবের মাহফিলগুলোতে গিয়েছেন তারাই জানেন যে সাঈদী সাহেব কতটা জনপ্রিয় ছিল এবং বাংলাদেশের মানুষ তাকে কতটা ভালোবাসত। কিন্তু এই সাঈদী সাহেব জামাতের কিন্তু নায়েবে আমির ছিলেন, কিন্তু জামাত ভোটের মাঠে সেরকম কিছু দেখাতে পারেনি। মানে সাঈদী সাহেবের ভক্তদের যদি এই 40% লোকও যদি জামাতকে ভোট দিত, জামাত বহু আগে ক্ষমতায় চলে আসতো। তাই আমি সেই সন্দেহটা করছি যে মানুষ যেভাবে বলে যে আমরা ইসলামিক দলগুলোকে ভোট দেব, ইসলামিক দলগুলোকে চাই, বাস্তবিক অর্থে যদি তারা নির্বাচনের মাঠে সেটা প্রতিফলন ঘটায়, তাহলে একমাত্র ইসলামিক দলগুলো ভালো করতে পারবে। তাই আমি বিশ্বাস করছি যে এই আগামী নির্বাচনে মানুষ যেভাবে বলছে সেভাবে ইসলামিক দলগুলোকে ভোট দেবে। আর যদি সেটা হয়, তাহলে আগামী নির্বাচনে ইসলামিক দলগুলো ভালো কিছু করবে। কিন্তু বাস্তবিক অর্থে ইসলামিক দলগুলো যদি ক্ষমতায় যায়, তাহলে কি ইসলামিক শরিয়া আইন বাস্তবায়ন করা সম্ভব কিনা? আমি মনে করি বর্তমান পৃথিবী যেভাবে চলছে এবং বর্তমান পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করে ইউরোপ এবং আমেরিকা, আর ইসলামিক শাসন প্রতিষ্ঠা হোক, এটা ইউরোপ এবং আমেরিকা কখনোই চাইবে না। এবং এই ইসলামিক শাসন যাতে প্রতিষ্ঠিত না হতে পারে, তার জন্য যত কিছু করা দরকার সব কিছু করবে এই দেশগুলো। অতএব ইসলামিক দলগুলোকে শুধুমাত্র জনগণের ভোট পেলে হবে না, আন্তর্জাতিক যে চক্রান্তগুলো আছে এগুলোকেও তারা মোকাবিলা করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, ইসলামিক দলগুলো ক্ষমতায় আসলেও আন্তর্জাতিক চক্রান্তগুলো মোকাবিলা করে তারা কি ইসলামিক আইন প্রতিষ্ঠা করা সম্ভব কিনা? আমি মনে করি বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান এবং আমাদের বাংলাদেশের যে প্রতিবেশী যে রাষ্ট্র, যে রাষ্ট্রটা বাংলাদেশের রাজনীতিতে শক্তিশালী প্রভাব রাখে, সেই রাষ্ট্রটাও আসলে কখনো চাইবে না যে ইসলামিক দলগুলো ক্ষমতায় বসুক, এবং ইউরোপ আমেরিকাও চাইবে না। তাহলে বোঝা যাচ্ছে যে ইসলামিক দলগুলো ইসলামিক শরিয়া আইন প্রতিষ্ঠা করা এই বাংলার জমিনে অনেক কঠিন কাজ, এবং এটা প্রায় অসম্ভব। এটা কেন মনে করছি সেটা একটু সংক্ষেপে বিশ্লেষণ করি। যে আপনারা দেখেছেন যে আওয়ামী লীগ যখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল এবং যে প্রক্রিয়ায় তারা ক্ষমতায় টিকেছিল, আমেরিকা বা ইউরোপ যখন আসলে আওয়ামী লীগের এই প্রক্রিয়াগুলোর বিরোধিতা করা শুরু করলো, তখন কিন্তু সেটাকে খুব ভালোভাবে দেখতো না আওয়ামী লীগ। এমনকি আওয়ামী লীগের পক্ষ থেকে এই কাজের মেয়ে মর্জিনা পর্যন্ত বলা হয়েছিল। কাকে বলা হয়েছিল আপনারা ভালোভাবে জানেন। অতএব মূল কথাটা হচ্ছে, ইউরোপ আমেরিকার মাতাব্বরি কিন্তু ভালো চোখে দেখতো না আওয়ামী লীগ। কিন্তু ইউরোপ আমেরিকা কখনো আওয়ামী লীগকে মানে তাদের যে কৌশল, সেই কৌশলে কখনো চাপ প্রয়োগ করেনি। কিন্তু সত্যিকার অর্থে যখন এই ইউরোপ আমেরিকা আওয়ামী লীগকে চাপ প্রয়োগ করে, সামান্য একটু চাপ প্রয়োগ করার ফলেই আওয়ামী লীগের পতন হয়ে যায়। অনেকেই মনে করেন এই জুলাই বিপ্লবে এই ছাত্ররা এই বুক চিতিয়ে লড়াই করে পুলিশ, সেনাবাহিনী, আওয়ামী লীগ সবাইকে প্রতিহত করে তারা বিজয় অর্জন করেছে। এই ধারণাটা সম্পূর্ণ ভুল। জুলাইয়ে ছাত্ররা যে আন্দোলন করেছে, ঠিক দেলাওয়ার হোসেন সাঈদীর রায়ের পর তার চাইতে বেশি শক্তিশালী আন্দোলন করেছিল জামাত শিবির। এবং হেফাজতে ইসলামের
এই যে 5 মে শাপলা চত্বরে যেই তারা অভ্যুত্থানটা ঘটানোর চেষ্টা করেছিল, সেখানে কিন্তু এই ছাত্র জনতার চাইতে আরও বেশি লোক জমায়েত করেছিল। কিন্তু বাস্তবিক অর্থে ইউরোপ আমেরিকা যখন চেয়েছে, তখনই কিন্তু আওয়ামী লীগের পতন হয়েছে। শুধুমাত্র জনগণের শক্তি দিয়ে আওয়ামী লীগের পতন হয়নি। অবশ্যই এই যে ছাত্র জনতার ভূমিকা ছিল, কারণ 50% করেছে এই ছাত্র জনতা, আর 50% কিন্তু ইউরোপ আমেরিকা করেছে। কিভাবে? আপনারা দেখেছেন যে 5 আগস্ট যদি সেনাবাহিনী যদি আওয়ামী লীগের কথা শুনতো এবং পুলিশ প্রশাসনের সবাই যদি আওয়ামী লীগের কথা যদি শুনতো, তাহলে আওয়ামী লীগের পতন হতো না। তাহলে শেষ পর্যন্ত এই সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসনের মধ্যে একটা অংশ আসলে আওয়ামী লীগকে আসলে সহযোগিতা কেন করেনি? কারণ হচ্ছে শুধুমাত্র একটা স্যাংশন দিয়েছিল আমেরিকা র্যাবের উপর, আর সেই স্যাংশনের কারণে আসলে র্যাব এবং পুলিশ বাহিনীতে একটা অস্থিরতা তৈরি হয় এবং সেনাবাহিনীর মধ্যেও একটা অস্থিরতা তৈরি হয়। আর এই স্যাংশনটা কী ছিল? শুধুমাত্র বিশেষ একটা বাহিনীর লোক, সরকারি বাহিনীর লোক আমেরিকায় যেতে পারবে না, মানে ভিসা নিষেধাজ্ঞা। আর এই সামান্য একটা চাপ প্রয়োগ করার ফলে আসলে এই সেনাবাহিনী আওয়ামী লীগের সাথেই ফল্টি মেরেছে। যেই সেনাবাহিনীর নেতাদেরকে আওয়ামী লীগ অনেক কিছু দিয়েছে, সব কিছু ভুলে গিয়ে আওয়ামী লীগকে আসলে তারা আর সহযোগিতা করেনি, কারণ তারা আমেরিকায় ঢুকতে পারবে না বা সেনাবাহিনীর উপর আমেরিকান স্যাংশন আসতে পারে। এখন চিন্তা করেন, বাংলাদেশের অর্থনীতি বা বর্তমান বিশ্বের অর্থনীতি যেসব দেশগুলোর হাতে, তারা যদি বিভিন্ন ক্রাইটেরিয়ায় এরকম স্যাংশন দেয়, তখন এই দেশের জনগণ তখন ইসলামিক শরিয়া আইন ভুলে গিয়ে তারা নিজের স্বার্থটা আগে দেখবে। কারণ বর্তমান পৃথিবীতে সেই ইমানদার এখন আর নেই। কোন ইমানদার? যারা স্বেচ্ছায় আল্লাহ রসুলের সাথে 3 বছর খোলা জেলখানায় ছিল। প্রথম বছর তারা পশুর মাংস খেয়েছে, দ্বিতীয় বছর তারা পশুর চামড়া খেয়ে বেঁচেছিল, তৃতীয় বছর তারা অনেক কষ্টে পানি খেয়ে না খেয়ে মানে কোনোরকম তাদের জীবন বাঁচিয়েছিল। সেরকম ইমানদার এখন আপনি কয়জন পাবেন? শুধুমাত্র এই সামান্য স্বার্থে আঘাত করলেই কিন্তু সব কিছু ভুলে যাবে। যেমন এই যে বিভিন্ন জনপ্রিয় বক্তাদেরকে আওয়ামী লীগের সময় আসলে অ্যারেস্ট করা হয়েছে, মামুনুল হক সহ, রফিকুল ইসলাম মাদানী, মুফতি আমির হামজা, আরও যেসব আলেমদেরকে আসলে অ্যারেস্ট করা হয়েছে, এই আলেমরা যখন ওয়াজ করতে যেত আর গরম গরম বক্তব্য দিত, তারা মাঠের মধ্যে দেখতেন কত মানুষ নারায়ে তাকবীর দিয়ে সব উলটপালট করে দিচ্ছিল, মানে গরম অবস্থায়। কিন্তু সত্যিকার অর্থে যখন তাদেরকে জেলে নেওয়া হয়, তখন কিন্তু এই দর্শকরা আসলে তখন কোথায় ছিল? তারা জেল খাটার ভয়ে, ডিজিএফআইয়ের লোক ধরে নিয়ে যাবে এই ভয়ে শেষ পর্যন্ত কতটুকু তারা রাস্তায় নেমেছে। যেরকম উত্তেজনাটা যখন মাহফিলের মঞ্চে বসে যেটা দেখায়, সেটা কি আসলে বাস্তবে পরবর্তীতে থাকে না। এটা আপনাকে মানতে হবে এবং এই সত্যটা আপনাকে বুঝতে হবে। তাই ইসলামিক শাসন যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে বাংলাদেশের নাগরিকদের বড় একটা অংশ ত্যাগ, তিতিক্ষা এবং দুনিয়াবী সব স্বার্থ বিসর্জন দেওয়ার সংকল্প থাকতে হবে, এবং সেটা 50% উপরে মানুষের মধ্যে থাকতে হবে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের যে রাষ্ট্র, এই রাষ্ট্রের অর্থনীতি কতটা শক্তিশালী, এবং এই রাষ্ট্রে যদি অন্য কোনো রাষ্ট্রের সাথে যদি কৌশলে কোনো রকম আসলে এই যুদ্ধ লাগিয়ে দেওয়া যায়, যেমন ইসরায়েল ফিলিস্তিনে লেগেছে, এই জাতীয় অনেকগুলো রাজনীতির কৌশল থাকে। এবং এই যে বাংলাদেশের যে সেনাবাহিনী রয়েছে বা এই যে রাষ্ট্রীয় বাহিনী রয়েছে, এদের প্রধানদেরকে দিয়ে ক্রু করিয়ে নেওয়া, যেমন আপনার এই মিশরে মুরসির বিরুদ্ধে হয়েছিল, সেনাপ্রধানকে দিয়ে একজন গণতান্ত্রিক নেতাকে আসলে ক্ষমতাচ্যুত করে সেই দলের 4000 নেতাকে 1 রাতের মধ্যে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়, হত্যা করা হয়। এমনকি সেই ঘটনাগুলো বিশ্ব মিডিয়াতে পর্যন্ত দেখানো হয়নি, এবং এটা নিয়ে কোনো দেশ আলোচনাও করেনি। কাদের ভয়ে? এই জাতীয় নানা রকম ষড়যন্ত্রও থাকবে। এখন সব কিছু মিলিয়ে ইসলামিক দলগুলোও জানে যে তারা যদি ক্ষমতায় আসে, তাহলে
রাতারাতি তারা ইসলামিক কোনো শরিয়া আইন বাস্তবায়ন করতে পারবে না, কিন্তু ইসলামিক দলগুলো একটা জিনিস পারবে, সেটা হচ্ছে এই যে বাংলাদেশের যে রাজনীতির যে সিস্টেম, এই সিস্টেমটাকে পরিবর্তন করতে পারবে। যেমন সৎ লোকের শাসন, ন্যায় বিচার এবং দুর্নীতিমুক্ত দেশ, এই তিনটা জিনিস তারা দিতে পারবে। এই তিনটা জিনিস দেওয়ার মতো সক্ষমতা তাদের রয়েছে। যেমন জামাতের যে নেতাকর্মীরা রয়েছে, এদেরকে আসলে এই কোয়ালিটিতে প্রশিক্ষণ দিয়েই তৈরি করা হয়েছে। এখন বলতে পারেন জামাতের মধ্যে কি সবাই ভালো? না, জামাতের মধ্যে যেসব নেতারা রয়েছেন তাদের মধ্যে এই 10 থেকে 15% লোক অসৎ, আমি সেটা জানি। কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলোর তুলনায় সবচাইতে বেটার দল কিন্তু জামাত। মানে অন্যান্য দলে আপনি 15% সৎ খুঁজে পাবেন কিনা সন্দেহ, কিন্তু জামাতে অসৎ লোক 15% রয়েছে, আর বাকি 85% লোক তো সৎ। তাহলে অন্তত কমসে কম দুর্নীতি, দুঃশাসন, ন্যায় বিচার এগুলো 100% কার্যকর করতে না পারলেও এই 85% কার্যকর করা সম্ভব হবে। আর আওয়ামী লীগ আর বিএনপির যে রাজনৈতিক আদর্শ, এই রাজনৈতিক আদর্শের সাথে এই আদর্শটা আসলে বেটার হিসাবে মানুষের সামনে উপস্থাপন করা সম্ভব হবে। আর এই কারণে আমি বলছি যে যদি আগামী নির্বাচনে এই বাংলাদেশে যারা আসলে আওয়ামী লীগকে আর প্রতিষ্ঠা করতে চান না, আওয়ামী লীগকে রাজনীতিতে ঠেকিয়ে দিতে চান, তারা যদি সবাই মিলে যদি ঐক্যবদ্ধ হয়ে যদি এই জামাতকে আগামী নির্বাচনে ক্ষমতায় আনে এবং জামাত যদি এই শরিয়া আইনের চিন্তা আপাতত বাদ দিয়ে তারা যদি এই ন্যায় বিচার, সুশাসন এবং এই দুর্নীতিমুক্ত দেশ যদি মানুষের সামনে উপহার দিতে পারে, তাহলে এই আওয়ামী লীগ আর বিএনপি যে আদর্শ এতদিন মানুষকে দেখিয়েছে, সে আদর্শের চাইতে বেটার আদর্শ জনগণের সামনে উপস্থাপিত হবে। আর এটা যদি করা সম্ভব হয়, একমাত্র এই প্রক্রিয়ায় কিন্তু আওয়ামী লীগকে দীর্ঘদিনের জন্য বা লং টাইমের জন্য ঠেকিয়ে দেওয়া সম্ভব হবে। আর এটা যদি বাস্তবে একবার দেখাতে পারে জামাত, তাহলে আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন, তাদের রাজনীতির যে পলিসি এবং প্রতিহিংসার যে রাজনীতি, তারা এটা থেকে অবশ্যই নিজেরাই বের হতে চাইবে। কারণ তারা তখন বুঝে ফেলবে যে আগের যে রাজনীতি, এই রাজনীতি করলে আর আমরা ক্ষমতায় আসতে পারবো না। অতএব আমাদেরকেও অবশ্যই এই আদর্শগুলো লালন করতে হবে এবং বাংলাদেশের প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে যেতে হবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে জামাত ক্ষমতায় আসলে বা ইসলামিক দলগুলো ক্ষমতায় আসলে কি প্রতিহিংসার রাজনীতি দূর হয়ে যাবে? জি, আমি সেটা মনে করি। কেন মনে করি এবং এটার প্রমাণটা কি? আপনারা জানেন যে বিগত আওয়ামী লীগ সরকারের সময় জামাতের যে শীর্ষ নেতাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়, এই লোকগুলোর তাদের মৃত্যুর আগে তাদের পরিবারকে কি ওসিয়ত করে গিয়েছিল, সেটা যদি আপনি একটু পর্যালোচনা করেন তাহলে বুঝতে পারবেন যে জামাত আসলে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারবে বা তারা প্রতিহিংসার রাজনীতি করে না। যেমন এই নেতাদেরকে ফাঁসিতে ঝুলাতে গিয়ে বা তাদের বিচার করতে গিয়ে অনেক লোককে এই আওয়ামী লীগ সরকার ইনভলভ করে ফেলেছে। যেমন সাক্ষী আছে, বিচারক আছে, তারপরে যারা এই প্রক্রিয়াগুলোর সাথে জড়িত ছিল এবং তাদের সাক্ষীদেরকে গুম করে নিয়ে গেছে, এখানে সরকারি বাহিনী রয়েছে, এই জাতীয় অনেক লোক রয়েছে। কিন্তু দেখা গেল 5ই আগস্টের পরে জামাত শিবির এই লোকগুলোর উপরে বা এই সাক্ষীদের উপরে আক্রমণ করার সক্ষমতা থাকলেও তারা কিন্তু আক্রমণ করেনি, এমনকি একটা বুলেট টোকাও কাউকে দেয়নি। এমনকি এই দেলাওয়ার হোসেন সাইদি সহ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, মতিউর রহমান নিজামী সহ যেসব জামাতের নেতাদেরকে আসলে ফাঁসিতে ঝুলানো হয়েছে, এই লোকেরা তাদের পরিবারের কাছে ওসিয়ত করে গিয়েছিল যে তোমরা প্রতিশোধ নেবে না, এবং তাদের পরিবারের বা তাদের সন্তানদেরকে আপনারা একটু বিচার বিশ্লেষণ করে দেখবেন, এরা কিন্তু এখন পর্যন্ত প্রতিশোধ তো নেয়নি, এবং কি এই জামাত দলগতভাবে কেন প্রতিশোধ নেয় না এটা নিয়েও জামাতের দলের প্রতি তারা প্রশ্ন তোলেনি। তার মানে কি? ইসলামের মূল সৌন্দর্যটা হচ্ছে কি? এর কারণটা কি? এর কারণ হচ্ছে মক্কার লোকেরা আল্লাহ রসুলকে এবং মুসলমানদেরকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু মক্কা বিজয় হওয়ার পর আল্লাহ রসুল কারো প্রতি কোনো প্রতিশোধ নেয়নি। আর এই উদারতার জন্য মানুষ দলে দলে মুসলমান হয়ে গিয়েছিল। এটাই হচ্ছে ইসলাম এবং ইসলামী রাজনীতির কৌশল।
অতএব আমি বিশ্বাস করতে চাই যে জামাত সেই রাজনীতিটা করছে এবং সেই প্রমাণটা আমরা এখন পর্যন্ত দেখেছি 5ই আগস্টের পর। আর এটা দেখার পর থেকে আপনারা কি মনে করেন যে জামাত যদি ক্ষমতায়ও যায় তারা কি প্রতিশোধ পরায়ণ হবে? আসলে আমার মনে হয় হবে না। এখন যদি বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে লং টাইম যদি আসলে ঠেকিয়ে দিতে হয় এবং আওয়ামী লীগের রাজনীতি এবং বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট যদি চেঞ্জ করতে হয়, যারা মনে করেন যে আওয়ামী লীগকে ঠেকানো জরুরি, তাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধভাবে সবাই মিলে ইসলামিক দলগুলোকে ভোট দিয়ে অন্তত একবারের জন্য হলেও তাদেরকে ক্ষমতায় নিয়ে আসা উচিত। আর তারা যদি একবার ক্ষমতায় এসে 5 বছর যদি তারা তাদের মূল আদর্শ যেটা এটা যদি সঠিকভাবে বাস্তবায়ন করতে পারে, তাহলে দেখবেন অন্যান্য যে দলগুলো রয়েছে এই দলগুলো এই প্রতিহিংসার রাজনীতি ছেড়ে দিয়ে তারা কিন্তু আদর্শিক রাজনীতি করার চেষ্টা করবে এবং তাদের রাজনীতির ধরনটাই তারা পাল্টাতে হবে বাধ্যতামূলক। কারণ তখন তারা এটা ভাববে যে জনগণ আমাদের আগের রাজনীতি আর পছন্দ করবে না, অতএব আমাদেরকেও পরিবর্তন হতে হবে যদি ক্ষমতায় যেতে হয়। আর এই প্রক্রিয়ায় আসলে আওয়ামী লীগকে দীর্ঘ দিনের জন্য বা লং টাইমের জন্য ঠেকিয়ে দেওয়া সম্ভব এবং বাংলাদেশ থেকে প্রতিহিংসার রাজনীতি দূর করা সম্ভব। আর এই প্রক্রিয়া ছাড়া লং টাইম আওয়ামী লীগকে ঠেকানো এবং এই প্রতিহিংসার রাজনীতি দূর করা আদৌ সম্ভব নয়। সম্মানিত দর্শক, আমি যে কথাগুলো বললাম বা যে যুক্তিগুলো উপস্থাপন করলাম এটা আপনাদের কাছে কতটুকু যৌক্তিক মনে হয়েছে বা যে জিনিসগুলো আপনাদের কাছে অযৌক্তিক মনে হয়েছে সেগুলো কমেন্টসে জানাবেন। আমি অবশ্যই আমার ভুল হলে সংশোধন হওয়ার চেষ্টা করব। আর যদি আমার যুক্তিগুলো যদি সঠিক হয় তাহলে আমি প্রত্যেককে অনুরোধ করব যে আমার যেগুলো যুক্তিসম্মত এবং যেই কথাগুলো আসলে দেশ এবং জাতির জন্য কল্যাণ হবে যদি মনে করেন সেটা মেনে আগামীতে রাজনীতি করার চেষ্টা করবেন যারা রাজনীতি করেন। আর যারা ভোট দেন তাদের উদ্দেশ্যে বলছি যে যদি সত্যিকার অর্থে আওয়ামী লীগকে আপনারা এই লং টাইমের জন্য ঠেকিয়ে দিতে চান এবং বাংলাদেশ থেকে যদি প্রতিহিংসার রাজনীতি এবং রাজনীতির যে সংস্কার আপনারা চান এটা যদি সত্যিকার অর্থে বাস্তবায়ন করতে চান তাহলে আগামী নির্বাচনে অন্তত একবারের জন্য হলেও ইসলামিক দলগুলোকে ক্ষমতায় এনে দেখেন। আশা করছি আপনাদের এই আশাগুলো সম্পূর্ণরূপে পূরণ হয়ে যাবে। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।